তো আজকে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর বিতর্কিত একটা সামুদ্রিক রুট নিয়ে, হরমুজ প্রণালী। এটা এমন একটা জায়গা যা বলতে পারেন পুরো বিশ্ব অর্থনীতিকে চালিয়ে নিয়ে যায়। কিন্তু এখন এই জায়গাটায় একটা গভীর সংকটের কেন্দ্রে চলে এসেছে। দেখুন, এই যে সংকীর্ণ জলপথটা, এটাই এখন একটা জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে। এটা শুধু একটা সাধারণ জলপথ না, এটা বিশ্ব অর্থনীতির লাইফলাইন। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার মূল দ্বন্দ্বটা শুরু হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেভাল ফোর্সের কমান্ডারের এই যে সরাসরি হুঁশিয়ারি, এটা কিন্তু সংকটটা ঠিক কতটা গভীর আর বিপদটা কতটা আসন্ন তা একদম স্পষ্ট করে দিচ্ছে। এটা কোনো কথার কথা নয়, এটা একটা পরিষ্কার বার্তা জানিয়ে বিশ্বজুড়ে কিন্তু রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। চলুন দেখে নিয়ে আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা বুঝব এই জলপথটা কেন এত গুরুত্বপূর্ণ, তারপর দেখব এর আইনি বিতর্কগুলো কি, এর অর্থনৈতিক ঝুঁকিগুলো কি, আর সবশেষে এই উত্তেজনা কমানোর সম্ভাব্য উপায় আর ভবিষ্যতের জন্য কোনো নতুন কাঠামো ভাবা যায় কিনা তা নিয়ে কথা বলব। তো প্রথম প্রশ্নটাই হলো, এই ছোট্ট একটা জলপথ, এটা কিভাবে এত বড় একটা গ্লোবাল গুরুত্ব পেয়ে গেল? চলুন এর ভৌগোলিক আর অর্থনৈতিক দিকটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। এর সবচেয়ে সরু যে জায়গাটা, সেটা মাত্র ২১ মাইল চওড়া, মানে খুবই সংকীর্ণ একটা জায়গা। এই ভৌগোলিক কারণেই কিন্তু এটা একটা প্রাকৃতিক চোক পয়েন্ট হয়ে উঠেছে। এখান দিয়ে যাওয়া ছাড়া আর কোনো সহজ বিকল্প পথ কিন্তু নেই। আচ্ছা, এই সংখ্যাটা দেখুন, ২০%। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ এই ছোট্ট সংকীর্ণ পথটা দিয়েই কিনা বিশ্বের মোট তেল সরবরাহের ২০% বেশি পরিবহন করা হয়। ভাবা যায় আমাদের বিশ্ব অর্থনীতি এর ওপর ঠিক কতটা নির্ভরশীল। এই যে এত উত্তেজনা, এর একদম কেন্দ্রে রয়েছে সমুদ্র আইন নিয়ে দুইটা একেবারে বিপরীতধর্মী ব্যাখ্যা। একদিকে আছে আন্তর্জাতিক আইন, আর অন্যদিকে আছে একটা দেশের নিজস্ব সার্বভৌমত্বের প্রশ্ন। জাতিসংঘের যে সমুদ্র আইন কনভেনশন বা ইউএনসিএলওএস, সে অনুযায়ী আন্তর্জাতিক প্রণালীতে ট্রানজিট প্যাসেজ একটা মৌলিক অধিকার। এর মানে হলো যে কোনো জাহাজ কোনো রকম বাধা ছাড়াই এই প্রণালী ব্যবহার করতে পারবে। কোনো উপকূলীয় দেশ চাইলেই এটাকে বন্ধ বা স্থগিত করতে পারবে না। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, ইউএনসিএলওএস বলছে ট্রানজিট প্যাসেজের কথা, মানে যে কেউ কোনো বাধা ছাড়াই যেতে পারবে। আর অন্যদিকে ইরানের নিজস্ব 1993 সালের আইন বলছে ইনোসেন্ট প্যাসেজের কথা, যার মানে যাওয়ার আগে অনুমতি নিতে হবে, আর ইরান চাইলে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সেটা আটকেও দিতে পারে। তো এই দুই আইনের মধ্যে যে সংঘাত, সেটাই কিন্তু আজকের এই উত্তেজনার একেবারে গোড়ায় রয়েছে। বিষয়টা আরও জটিল হয়ে যায় ঠিক এইখানে এসে। ইরান ইউএন ক্লসে সই তো করেছে, কিন্তু এটাকে সংসদে অনুমোদন বা র্যাটিফাই করেনি। তাই তাদের যুক্তি হল নিজেদের জলসীমায় তাদের দেশের আইনই সবার উপরে। আর এটাই আন্তর্জাতিক ট্রানজিট প্যাসেজ নীতিকে চ্যালেঞ্জ করার পেছনে তাদের মূল আইনি যুক্তি। তাহলে প্রশ্ন হল, এই যে আইনি আর রাজনৈতিক একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এর ফলটা কি? কেন এটা আমাদের সবার জন্য এত চিন্তার কারণ? কারণ এর প্রভাব কিন্তু শুধু কাগজে কলমে থাকবে না, এর ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই চার্টটার দিকে একবার তাকান। খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সারা বিশ্বের এনার্জির একটা বিরাট অংশ, প্রায় ৫ ভাগের ১ ভাগ, এই একটা প্রণালীর ওপর নির্ভরশীল। একটা মাত্র রুটের ওপর এতখানি নির্ভরতা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা তো বোঝাই যাচ্ছে। একবার ভাবুন, যদি এই প্রণালীটা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে? বিশ্ববাজারে তেলের দাম হয়তো আকাশ ছোঁয়া হয়ে যাবে, জাহাজের ভাড়া আর ইন্স্যুরেন্সের খরচও অনেক বেড়ে যাবে। এমনকি যুদ্ধের ক্ষতির জন্য জাহাজের ওপর ট্যাক্স বসানো বা ডলারের বদলে চীনা ইউয়ানে তেল বিক্রি করার মতো প্রস্তাবও কিন্তু আলোচনায় উঠে আসছে। এসব হলে কিন্তু পুরো বিশ্ব বাণিজ্য ব্যবস্থাটাই নড়ে যেতে পারে। শুধু তাই নয়, এই জলপথটা আটকে দিলে ইরানকে কিন্তু তার প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণও দিতে হতে পারে। একজন কুয়েতি বিশ্লেষক যেমনটা বলছেন, এই ক্ষতির পরিমাণ নাকি শত শত বিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে।
আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো। এবার একটু সমাধানের দিকে তাকানো যাক। এই যে এত জটিল একটা পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য কূটনীতিক উপায়গুলো কি হতে পারে? আসলে মূল প্রশ্নটা হলো, এমন কোনো কি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা সম্ভব যেখানে একদিকে যেমন বিশ্বের জ্বালানি নিরাপত্তা ঠিক থাকবে, তেমনি আরেকদিকে একটি দেশের সার্বভৌমত্বকেও সম্মান জানানো হবে? এই ভারসাম্যটা রক্ষা করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা কয়েকটা পথের কথা ভাবছেন। যেমন ধরুন, আমেরিকার মতো দেশ চীনকে বলছে মধ্যস্থতা করার জন্য। আবার ওমানের মতো নিরপেক্ষ দেশগুলো আগেও কিন্তু সফলভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তবে সমস্যা হল, এই অঞ্চলে আলোচনার জন্য স্থায়ী কোনো ফোরামের অভাব রয়েছে, যা বিশ্বাস তৈরি করাটাকে আরও কঠিন করে তুলেছে। আর এখানেই চীনের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেখুন, বেজিং কিন্তু সংঘাতের চেয়ে নিজেদের জ্বালানি স্থিতিশীলতাকে অনেক বেশি গুরুত্ব দেয়। আর তাদের এই অর্থনৈতিক স্বার্থটাই কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। তারা হয়তো একটা কার্যকর তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে, যা এই অচলাবস্থা ভাঙতে সাহায্য করবে। চলুন, একদম শেষে আমরা এই তাৎক্ষণিক সংকটের বাইরে গিয়ে একটু দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবি। ভবিষ্যতে যেন এমন সংকট আর তৈরি না হয়, তার জন্য এই অঞ্চলে কী ধরনের কাঠামোগত পরিবর্তন আনা যেতে পারে? বিভিন্ন বিশ্লেষণ থেকে বেশ কিছু বাস্তবসম্মত সুপারিশ উঠে এসেছে। যেমন, সব দেশ মিলে ট্রানজিট প্যাসেজের অধিকারকে স্বীকৃতি দিয়ে একটা যৌথ ঘোষণা দিতে পারে। একটা আঞ্চলিক নিরাপত্তা ফোরাম তৈরি করা যেতে পারে। ওমান বা সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিক ভূমিকা দেওয়া যেতে পারে। আর সবশেষে শিপিং আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকেও এই নিরাপত্তা আলোচনায় যুক্ত করা যেতে পারে, কারণ তারাই তো আসল ব্যবহারকারী। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। হরমুজ প্রণালীর এই সংকট কি আমাদের ভাবাচ্ছে না যে আন্তর্জাতিক সমুদ্র আইনকে হয়তো এই ধরনের জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন করে ভাবার সময় এসেছে? উত্তরটা তো ভবিষ্যতই দেবে, কিন্তু আলোচনাটা এখনই শুরু করা খুব জরুরি।